আর সরকার এই পোশাক দিয়েছে দেশে আইনের শাসন রক্ষা করার জন্য, যারা জুলুম করে, রাহাজানি করে তাদের দমন করার জন্য। স্যার, নো টক। আমি বলবো, প্রথমে শুনে রাখুন, আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের মধ্যে আমার মা বাবা ছিল। অনেক রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে তার সুফল প্রত্যেকটা মানুষের ঘরে গিয়ে এখনো পৌঁছায়নি। আর তাই আমি মনে করি যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ এখনো চলছে। আপনি বলুন তো, যে দোকানদারের কাছ থেকে পোশাক আর লাঠির ভয় দেখে দাম না দিয়ে মাল নিয়ে যাচ্ছিলেন, আপনার লাঠির ভয়ে সে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে কি না? সে কি দেশের কষ্টার্জিত স্বাধীনতা ভোগ করছে? বলতে পারেন সে কি স্বাধীন? বলতে পারেন 1971-এ যারা স্বাধীনতা বিরোধী দেশের শত্রু ছিল, সেই ঘৃণিত রাজাকারদের থেকে আপনার কোন পার্থক্য আছে কি? আমি একা বলবো, একটি সুন্দর দেশের জন্য কিছু সুন্দর মানুষের প্রয়োজন। সেই সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করুন। শুনেছি অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে আপনার সংসার, চাকরি চলে গেলে আপনাকে রাস্তায় দাঁড়াতে হবে। ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে ক্ষমা করে দিলাম। মনে রাখবেন, আমি যতদিন এই থানায় আছি, কোনো ক্রাইম, কোনো অন্যায় জাকাত ফান্ড, হকলি ফান্ড, যমুনা ব্রিজ ফান্ড, এরকম অনেক ফান্ডের নাম শুনেছি। এটা কোন ফান্ডে জমা হবে? ব্রিটিশ আমেরিকা, রাশিয়া, অনেক দেশের নাম শুনছি। আপনি কোন দেশের লোক? আপনি কি মঙ্গল গ্রহে থাকেন? বাংলা ভাষায় কথা বলছি। আমি বাংলাদেশের মানুষ। আমি জানতে চাই এগুলি কি জন্যে। ও, এটা কালু মিয়ার হাপ্তা। পারলাম না। কালু মিয়ার পরিচয়টা জানতে পারি? কালু মিয়া তোমার আব্বু? আমার বাবার নাম আব্দুল লতিফ শিকদার। তোর কোন জায়গায় ঠেকা গেল না? তুই কে? পরে বলবো। কালু মিয়াটাকে? কালু এলাকা। ও, রংবাজ। এটা তার সেলামি?
আজ থেকে দেওয়া লাগবে না। কোন হানকার নাপিত? নাপিত না, এই এলাকার আরেকজন রংবাজ। কালুর সঙ্গে ফয়সালা হবে সে বড় না আমি। কালু প্রতি মাসে দোকানদারদের কাছ থেকে সালামি নেয়, আমি নিতে দেব না। এই কালুর চেহারা দেখলে তো এই কাপড় নষ্ট কইরা দিবে। কালুর লগে ফসলা করার আগে আমগো লগে বুঝা রে। বল, কে বড় রংবাজ? আমি না কালু, আমি না কালু, আমি না কালু। বল আপনি। এরা কালু রংবাজের চেলা। আপনারা ভয়ে সমস্ত দোকানদাররা এদেরকে বাসহারা দেন। আজ থেকে আর কাউকে কোনো মাসহারা দিতে হবে না। আমি এই থানা নতুন ওসি। পুলিশে দেশে নিরীহ মানুষদের একমাত্র আশ্রয়স্থল। আজ থেকে মনে রাখবেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ সম্পর্কে এদেশের জনগণের খারাপ ধারণা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় রাজু। সেটা তোমার সেকেন্ড অফিসার রমান সম্পর্কে শুনেছি, সে যে বাড়িতে থাকে ওই রকম ডেকোরেশন, বিরাট ড্রয়িং রুম, সোফা সেট, এমন বাড়ি নাকি ঢাকার গুলশানেও খুব কমই আছে। স্যার আমি জানি, কিন্তু খবর নিয়ে জেনেছি রহমান সাহেব তার চাকরির প্রথম জীবনে এই থানায় আসেন এবং এখানে বিয়ে করেন। ওনার শ্বশুর বিরাট বড় লোক, পরিবারের সবাই আমেরিকায় থাকে। শখ করে ছোট্ট শহরে ওই বাড়িটা উনি করেছেন এবং ওই বাড়িতে উনি থাকেন। এর পরেও তার সম্পর্কে কিছু রিপোর্ট আমার কানে এসেছে। স্যার আশাটা স্বাভাবিক। আমি তার সম্পর্কে সাফাই গাইছি না যে সে ভালো লোক, তবে আমার ধারণা তাকে ভালো হওয়ার সুযোগ দিলে সে ভালো হবে। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি স্যার, আমি থাকাকালীন সে কোনো ক্রাইম করার সুযোগ পাবে না। সে বিশ্বাস আমার আছে। স্যার আমি তাকে প্রথম দিনে থ্রেট করেছি। রাজু, তোমার উপর আমার পূর্ণ ভরসা। হাবিব হত্যার রহস্য তুমি উদ্ঘাটন করতে পারবে, তুমি বন্ধ করতে পারবে। আমাকে দোয়া করবেন স্যার। আর একটা অনুরোধ রাজু, সব সময় মনে রাখবে তুমি আইনের লোক। ইমোশনকে চেক দিতে হবে, আবার ক্রিমিনালকে ধরতেও হবে। সালাম আলাইকুম ওসি সাহেব। কে? আমি মাইন্ড করলাম আপনি আমারে চেনেন না।
নাম কালু। শুনলে সবাই উঠে দাঁড়ায়, সালাম দেয়। ওসি রুমে পারমিশন নিয়ে ঢুকতে হয়। গেট আউট। আমি মাইন্ড করলাম ওসি সাহেব, আমি কোনোদিন কোনো জায়গায় পারমিশন নিয়ে ঢুকি না। যদি কোনো জায়গায় পারমিশন নিতে হয় আমি সে জায়গায় যাই না। এই থানায় কোনো অফিসার জয়েন করার আগে আমার পারমিশন নিয়ে আসে। আমি আবারও মাইন্ড করলাম, দুইটা গুরুত্বপূর্ণ কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন। বায়োস্কোপ টাইস্কোপ একটু বেশি দেখেন বুঝি। যারা বায়োস্কোপ বেশি দেখে তারা অনেকেই নিজেকে বায়োস্কোপের হিরোর মতো মনে করে। আমি বুঝতে পারছি আপনার ঘাড়ের রগ একটা তেরা আছে। তুমি আইনের লোক, ইমোশনকে চিট দিতে হবে, আবার ক্রিমিনালকে ধরতেও হবে। আমার ছেলে পেলেরা এলাকার দোকানদারদের কাছ থেকে সপ্তাহে সপ্তাহে কিছু চান্দা নেয়। এইটাই আমি হাত দেই না, ওরাই নেয়। আপনি বাধা দিছে 20,000 পাবেন। ওসি সাহেব, আমি খুব মাইন্ড করলাম, আপনার এই যদি থানার মধ্যে আপনার দারোগা কনস্টেবলের সামনে কেউ অপমান করে আপনি নিশ্চয় দুঃখ পাবেন। আমার ছেলে পেলের সামনে আমাকে অপমান করলে আমিও খুব দুঃখ পাবো। শুনে রাখেন, আপনি যে হাতটা আমার উপরে উঠাই দিলেন আমি তাইটা খাইব। স্যার নমস্কার। কে? আমি অমূল্য, যাতে পরামানিক। আপনি যান। কি করো? খেউরির কাজ করি, মানুষের চুলদারি কামাই। বাসা কোথায়? পানিপাড়া সিএনবি অফিসের পিছনে ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে থাকি। আর কে কে থাকে? আমার স্ত্রী পুত্র সবাই ভারতে চলে গেছে। তাই নাই, এই মাটিতে আমার জন্ম হয়েছে বাবু, ছেড়ে যাইতে চাই নাই। ওরা যাওয়ার সময় ওদের সাথে আমার ঝগড়া হয়েছিল। বাবু, ডেকি স্বর্গে গেলেও তো বাড়াই বানতে হয়। আমরা যাতে পরামানিক, যেখানে যাব এই কাম আমাদের করতেই হবে। আমার অন্য ভূমি ছাইরা যাব কেন? কলেজের ভিপি হাবিব মার্ডার হয়েছে, শুনেছ? শুনছি। তোমার বাসার পাশে মার্ডার হয়েছে, তুমি দেখেছিলে? সকালে লাশ দেখছি। রাত্রে কোনো চিৎকার শুনেছিলে? না বাবু, ওই দিন আমি বাড়ি ছিলাম না। কোথায় ছিলে? 7 পার গেছিলাম নাম কীর্তন শুনতে। কোথায়? 7 পার। 7 পারে তো ওই দিন কোনো নাম কীর্তন হয়নি। ছিল বাবু, কানাই বলে রাখায়। প্রমাণ নিয়ে দেখেন। এই খুনের প্রমাণ একদিন হবেই, কিন্তু আমার সন্দেহ হচ্ছে তুমি আমার কাছে মিথ্যে কথা বলছো। ওসি সাহেব, আমি কেন মিথ্যে কথা বলবো? হাবিব ভাইকে আমি ভালো করে চিনিও না। রিলিফ ক্যাম্পে ওই দিনে আমি দেখেছি। আর যেদিন মারা গেল সেদিন রাত্রে আমাদের ঘরে এসেছিল। সে বের হয়ে যাবার পর তোমরা কোনো চিৎকার বা শব্দ শুনোনি? ধূপধাপ পায়ের শব্দ শুনেছিলাম। ওই শব্দ শুনে কেন বের হলে না? দারোগা সাহেব, আপনারে কি বলবো, আমার মায়াটা বিয়ার যোগ্য হওয়ার পর থেকে
পড়ায় প্রত্যেকদিন রাইতেই আমার ঘরের পাশ দিয়া টুপটাপ শব্দ হয়। আমার ঘরের সালে ইটু পড়ে। চুলে ছো দেওয়ার ভয়ে মুরগির বাচ্চা যেমন মুরগিতে পাকনা নিচে নিয়ে বসে থাকে, সন্ধ্যার পরপরই আমার মায়েরারে আমি ওরকম নিয়ে বসে থাকি, কোথাও যাইতে দেই না। তুমি বোধহয় লেখাপড়া জানো? অল্প। হ্যাঁ দারোগা সাহেব, ফুল ক্লাস পর্যন্ত পড়ছে, চিঠি লিখতে জানে। খারাপ করে মায়া না, অবস্থায় পড়া আজ গরিব হইয়া গেছি। ওর বাবা নেই? দুনিয়ার এতিম বাবা। আমরা এই জায়গার লোক না, নদীর ওপার, যশোর বাড়ি। ছবি, হাবিব সম্পর্কে যতটুকু জানো ততটুকুই বলবে। আর আমি যতদিন এই থানায় আছি কোনো ভয় করবে না। যদি কখনো বিপদ দেখেন সোজা চলে যাবেন থানা। মনে রাখবেন, আপনাদের মতো নিরীহ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্যই পুলিশ। বড় ভালো মানুষ না মা? ওসি সাহেব, তুমি এত রাত্রে? ওসি সাহেব, আমাকে আপনি ছোট্ট জেলখানাতে আটকে রাখেন। কেন, কি হয়েছে তোমার? কিছুই হয়নি, আমি ক্লান্ত। ওসি সাহেব, একটা মানুষও কি নেই যে আমাকে রক্ষা করতে পারে? কি হয়েছে বলো। কাছে তার জন্য নিরাপদ জায়গা। ওসি সাহেব, আমাকে কাছের মধ্যে আটকে দেন। ওখানে খুন করলে, চুরি করলে, ডাকাতি করলে, রাহাজানি করলে আটকানো যায়। বলো কি করেছো যে তোমাকে আটকাবো? যে অন্যায় করে তাকে আটকানো যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়ে, আপনি কি আবুল হোসেন সাহেব? জি, আমাদের এমপি সাহেব। আমি তার নতুন ওসি স্যার। শুনেছি আপনি কাল এসেছেন, দেখা করতে এলাম। ইয়ে, চেয়ারম্যানের সাথে পরিচয় নেই? আমার চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। জি, ওনার সঙ্গে এখনো পরিচয় হয়নি। আমি ওনার অফিসে গিয়েছিলাম, পাইনি। বসুন বসুন। থ্যাংক ইউ। হ্যাঁ, এই কলেজের মার্ডারটা হয়ে সবাই পেরেশানের মধ্যে আছি। চেয়ারম্যান, যাও ওই কাজটা ব্যবস্থা করো। ঠিক আছে, আমি ওসি সাহেবের সাথে কথা বলি। আসি ওসি সাহেব। আসসালামু আলাইকুম। দারোয়ান, একটু চায়ের ব্যবস্থা করো। আচ্ছা স্যার। ওসি সাহেব, আমি আসার পথে ছাত্রদের মিছিলে আমার গাড়ি আটকে ছিল। আমি ওদের কোন রকম বুঝিয়ে দিয়েছি। মার্ডারের কোন রহস্য উদ্ঘাটন করতে পারলেন? আমার কাছে এটা এখনো রহস্যজনক। আমার ধারণা কোন শক্তিশালী চক্র তাকে খুন করেছে। তা না হলে এ ব্যাপারে কেউ মুখই খুলতে চায় না। হয়তো শক্তিশালী চক্রের ভয়ে কেউ মুখ খুলছে না। না না না, এখানে কি বা শক্তিশালী চক্র আছে? আমার মনে হয় আপনার ধারণা ঠিক না। এখন তো ছাত্র সব উচ্ছৃঙ্খল। ওদের নিজেদের মধ্যে এ গ্রুপ, ও গ্রুপ, কত গ্রুপ। ওরা নিজেদের মধ্যে শত্রুতা নিয়ে হয়তো নিজেরাই তো মেরে দিয়েছে। হতেও পারে স্যার। এখানে আসার আগে আমার ধারণা ছিল আমি এখানকার ক্রাইম বন্ধ করতে পারবো, কিন্তু কিছু কিছু ঘটনা আমাকে এত কষ্ট দিচ্ছে। আমার হাতে যদি সর্বোচ্চ বিচারের ক্ষমতা থাকতো তাহলে আমি কিছু লোককে গুলি করে মেরে ফেলতাম। কি এমন ঘটনা ঘটেছে? স্যার, ঘটনা যারা ঘটাচ্ছে দুর্ভাগ্য যে তারাই বিচারক। স্যাড, রিয়েলি স্যাড। কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। বেয়াদবি মাফ করবেন স্যার। নামাজ পড়াতে জানলে বোধহয় সবাই মসজিদের ইমাম হতে পারে না। কারণ মসজিদের ইমাম হতে হলে সামান্য হলেও কিছু গুণের প্রয়োজন।
অবশ্যই একজন ইমামকে সংযতভাবে কথা বলতে হবে, অবশ্যই একজন ইমামকে সৎ চরিত্রের অধিকারী হতে হবে। ঠিক তেমনি রাজনীতির ক্ষেত্রেও অবশ্যই একজন রাজনীতিবিদের স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকা উচিত, সৎ চরিত্রের অধিকারী হওয়া উচিত। আমাদের দুর্ভাগ্য স্যার, আপনাদের মতো অসৎ চরিত্রের লোকেরা পৃথিবীর এই দরিদ্রতম দেশটির প্রভু হতে চায়, এবং আপনারা এই দেশে রাজনীতি করছেন। হোয়াট ডু মিন? তুমি জানো কার সঙ্গে কথা বলছো? জানি স্যার, আমি সেই ব্যক্তির সাথে কথা বলছি যিনি এদেশে পার্লামেন্টে বসে এই দেশ চালানোর জন্য আইন প্রণয়ন করেন, যিনি এদেশে অনেক ভাগ্য বিধাতাদের মধ্যে একজন, যিনি পদোন্নতি পেয়ে 2 দিন পরে মন্ত্রী হতে যাবেন। আমি জানি তার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি সব জানি স্যার, আমি সব জানি। আর আমি এও জানি গত রাত্রে ছবির মতো একটি গরিব অসহায় একটি মেয়েকে আপনার ঘর থেকে কেন পালিয়ে যেতে হয়েছে। এক একবার মনে হয় এই রিভলভারের গুলি দিয়ে আপনার হৃৎপিণ্ডটা ভিন্ন করে দেয়। দুর্ভাগ্য আমার, এটা আমার ক্ষমতার বাইরে। Get out! I say get out! ওসি শোন, তোর বদলি হবে বান্দরবন। ভয় দেখাবেন না স্যার, চাকরি যখন করতে এসেছি বাংলাদেশে সব জায়গায় চাকরি করার জন্য প্রস্তুত আছি। খুদা হাফেজ। ওসি সাহেব, আমি খুন করে এসেছি, 3 জনকে খুন করেছি। এবার আমাকে আটকে দিন। তুমি খুন করেছো? হ্যাঁ, 3 জনকে। এবার আমাকে আটকে দিন, এখন থেকে আমি নিরাপদ। ওরা ভেবেছিল আমি মরা মানুষ, শেয়াল শকুনের মতো আমাকে খেতে চায়। তাকিয়ে আছেন কেন ওসি সাহেব? মেয়েরা খুন করতে পারে না। আপনি না বলেছিলেন খুন করলে ওখানে আটকানো যায়? এবার আটকে দেন। কিন্তু খুন করে তুমি ওখানে থাকতে পারবে না। কেন পারবো না? তোমার বিচার হবে, বিচারে খুনের দায়ে ফাঁসি হবে। কেন ফাঁসি হবে? খুনের শাস্তি ফাঁসি, এটাই আইন। না, আপনি সাক্ষী দেবেন আমি বিনা দোষে তো খুন করি নাই। কোনো লাভ হবে না। কেন ওসি সাহেব? আমাকে যে খুন করার জন্য প্রত্যেকদিন ওরা তাড়িয়ে বেড়াচ্ছিল, তখন আপনাদের আইন কোথায় ছিল? এই ছবির বেলায় শুধু আইন না, রাজাদের বেলায় কোনো আইন নাই। আপনি তো পারলেন না ওই চেয়ারম্যানকে ধরতে, আপনি তো পারলেন না ওই এমপিকে অ্যারেস্ট করতে। ওদের বেলায় আইন নাই। আমি আমাকে বাঁচাতেও পারবো না, কাউকে মারতেও পারবো না। এই আইন আমি মানি না ওসি, এই আইন আমি মানি না, এই আইন আমি মানি না। ওসি সাহেব, আমরা চলে যাচ্ছি। এই শহরে আর থাকতে পারলাম না। কেন তো ঠিকানা নেই, স্রোতের শ্যাওলার মতো ভাসতে ভাসতে কোথায় গিয়ে ঠেকবো কে জানে। কেন, কি হয়েছে? পাড়ার লোকেরা আমাদের অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে। কিসের অপবাদ? আর কিসের? সেদিন রাইতে মোটর সাইকেলে আপনি নামাই দিয়ে আইলেন,
কারা বলেছে এসব কথা? এমপি সাহেবের লোকেরা। এমপি সাহেবের লোক? আয় ছবি। শুনুন, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনার মেয়েকে নিয়ে আমার ঘরে থাকতে পারেন। তোমার মা কোথায়? ঘুমাচ্ছে। এই শাড়ি দুটো রাখো। কার জন্য কিনেছেন? আপনি তো বিয়ে করেননি। না। কাউকে দেবেন বুঝি? কাউকে তো দেবই। কাকে দেবেন? এখানে দুটো শাড়ি আছে, একটা তোমার মার, একটা তোমার। কি ব্যাপার, হঠাৎ চুপ হয়ে গেলে? না, কিছু না। জন্মই হয় মানুষের কাছ থেকে শুধু হাত পেতে নেওয়ার জন্য। শোনো। জি। ওটাকে তুমি দান বা করুণ হিসাবে নিও না। পৃথিবীতে আমারও কেউ নেই যাদেরকে আমি কিছু দেব। আর ভাবলাম তোমাদেরও প্রয়োজন। হাবিবকে কে খুন করেছে বল। বল, হাবিবকে কে খুন করেছে বল। আসসালামু আলাইকুম, আমি সেক্রেটারি অফিসার আব্দুর রহমান বলছি। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি 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 স্যার। স্যার আপনার টেলিফোন। আমি ব্যস্ত আছি স্যার। হোম মিনিস্টার। বলে দিন আমি নেই। স্যার আমি বলেছি আপনি আছেন। স্যার স্যার। ননসেন্স। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি ওসি রাজু বলছি। কালু নাম করে কোন লোককে তুমি অ্যারেস্ট করেছো? ইয়েস স্যার। কি অপরাধে?
স্যার, এখানে কিছুদিন আগে কলেজের ভিপি হাবিব খুন হয়েছে। তার খুনি হিসাবে আমি ওকে সন্দেহ করছি। কিন্তু আমি জানি সে ভালো লোক। স্যার, ও একজন ক্রিমিনাল। ও আমাকে পর্যন্ত রাস্তায় অ্যাটাক করেছিল। ওখানকার এমপি আমার কাছে সার্টিফাই করেছে সে ভালো লোক। ওকে ছেড়ে দাও। ও একজন ক্রিমিনাল, আমি ওকে ছেড়ে দেবো? ইয়েস, দিস ইজ মাই অর্ডার। রহমান সাহেব। জি স্যার। ওকে ছেড়ে দিন। কবি, আর একবার বিদ্রোহ করতে পারো না? আর একটা কবিতা লিখতে পারো না? যে কবিতা শুনে জেগে উঠবে 11 কোটি বাংলাদেশী, গলা টিপে হত্যা করবে এই দেশের ভণ্ড রাজনীতিবিদদের, ছিঁড়ে নেবে স্বাধীনতার স্বাদ। এই কবি, মাথায় হাত দিয়ে কি ভাবছিস? ভেবে ভেবে উত্তর দিতে পারবি কি জন্য 30 লক্ষ লোক মরেছিল? এই, বলতে পারবি কি জন্য আমার বাবা মা মরেছিল? বলতে পারবি? সেদিনে সেই ছোট্ট কিশোর ছেলেটি মা বাবার মৃত্যুকে ভুলে গিয়ে কেন অস্ত্র তুলে নিয়েছিল? যে সোনার দেশে স্বপ্ন দেখেছিলাম, এই বুঝি সেই দেশ? আরে গুন্ডার জন্য, খুনির জন্য দেশে মন্ত্রী টেলিফোন করে এই দেশের কথা চিন্তা করে আমার মা বাবার মৃত্যুর কথা ভুলেছিলাম। তুই তো পাষাণে মূর্তি, কিছুই করতে পারবি না। যেমন আমি, এই দেখ, আমার কাছে অস্ত্র থাকা সত্ত্বেও আমি কিছুই করতে পারি না। আইন আমার হাত বেঁধে রেখেছে। তোর মতো নিরবে শুধু আমি তাকিয়ে থাকি, আমি তাকিয়ে থাকি, আমি তাকিয়ে থাকি। এই জন্য দেশ স্বাধীন হয়নি। লক্ষ লক্ষ জীবনের বিনিময় যে স্বাধীনতা এসেছে তা মাত্র কয়েকজন ব্যক্তি ভোগ করতে পারে না। না, এক গাদা লাশের স্তূপ থেকে আমি আমার মা বাবাকে খুঁজে বের করেছি। এই স্বাধীনতা বিফলে যেতে পারে না। আমি কাকে বলবো? আমি কাকে বলবো? আমি কাকে বলবো? আমি কোথায় বলবো? কে আমার এই চিৎকার শুনবে? 71 যুদ্ধে আমি এতিম হয়ে গেছি, আমি এতিম হয়ে গেছি। কে? আমি কইতে ডরও লাগে। বাবা, আপনি কাঁদতেছেন কেন? কাঁদছি। আমি যেমন দেশের কথা চিন্তা করে যুদ্ধ করেছিলাম, এ দেশটি তেমন হয়নি। কেমন দেশের কথা ভাবছিলেন? ভেবেছিলাম যে দেশে আপনাদের মতো গরিব থাকবে না। ভেবেছিলাম আমরা সবাই ভাত পাবো, কাপড় পাবো, থাকার জায়গা পাবো। আপনারা তা পাচ্ছেন, কিন্তু জানেন অনেকে তার চেয়ে বেশি পাচ্ছে।
আপনাদের মতো গরিবদের কথা চিন্তা করে বিদেশের ধনী দেশগুলো আপনাদের জন্য রিলিফ পাঠায়, সেগুলো সব আপনারা পান না। এদেশের অনেক লোক সেগুলো চুরি করে বড়লোক হচ্ছে। কেউ যদি বাধা দেয় তাকে খুন করে ফেলে, আর সে খুনের কোনো বিচারও হয় না। বাবা, আপনি কি মুক্তিযোদ্ধা ছিলেন? হ্যাঁ, আমি খেয়াল করছি গরিব মানুষের লাইগা আপনার খুব দরদ। কয়দিন ধরে ভাবতেছি আপনার একটা কথা বলবো, ডর লাগে। বলুন। বসেন। দুনিয়ার সবাই জানে ছবি আমার মাইয়া, আসলে আমার মাইয়া না। মুক্তিযুদ্ধের বছর ওর একটা ভাই মুক্তিযুদ্ধে গেছিল, সেই জন্য রাজাকাররা ওর বাপ মায়ের মাইরে ফেলাইছে। যুদ্ধে ওর ভাইটাও মরে গেছে। ওর কেউ নাই বাবা। বাজান, ও আপনার মতো এতিম। আমার হাঁপানির ব্যারাম কোন সময় মরে যায় তা ঠিক নাই। ওরে নিয়া আমি বড় বিপদে আছি বাবা। ওর বিয়ের বয়স পার হয়ে যাইতেছে। ভালো ঘরের মাইয়া জানতেন জায়গা তো আর দিতে পারি না বাবা। বাজান, আপনি তো অনেক জায়গায় চলাফেরা করেন, একটা ভালো ছেলে দেখা ওর যদি বিয়েটা দিয়া দিতেন আল্লাহর কাছে সোয়াব পাইতেন বাবা। ওর ভাই একজন মুক্তিযোদ্ধা ছিল, আপনি একজন মুক্তিযোদ্ধা। বাজান, আপনার ঘরে থাকতে থাকতে ওর একটা ব্যবস্থা করে দেন। বাজান, আপনি তো অনেক জায়গায় চলাফেরা করেন, একটা ভালো ছেলে দেখা ওর যদি বিয়েটা দিয়া দিতেন আল্লাহর কাছে সোয়াব পাইতেন বাবা। ওর ভাই একজন মুক্তিযোদ্ধা ছিল, আপনি একজন মুক্তিযোদ্ধা। বাজান, আপনার ঘরে থাকতে থাকতে ওর একটা ব্যবস্থা করে দেন। মেয়েটির চরিত্র খারাপ বলে এলাকার লোকেরা বিচার করে তাদেরকে এলাকা থেকে বের করে দিয়েছে। জানি স্যার। দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের। যদি কোনোভাবে জনগণের মনে পুলিশের চরিত্র সম্পর্কে সন্দেহ হয় তাহলে আইন শৃঙ্খলার অবনতি ঘটে। জনসাধারণ পুলিশের ওপর থেকে তাদের আস্থা হারিয়ে ফেললে দেশ চলতে পারে না। তোমার কাছ থেকে অন্তত এটা আমি আশা করিনি। আমি জানি স্যার। তুমি কি জানো তোমার বিরুদ্ধে মিছিল বেড়ে স্লোগান দিচ্ছে? জানি স্যার। তাহলে কেন তুমি ওদের জায়গা দিয়েছো? ওদের আর কোনো জায়গা নেই তাই বলে একটা সমাজ বিতাড়িত চরিত্রহীনাকে? কাকে আপনি চরিত্রহীনা বলছেন? যে মেয়েটিকে পেটের দায়ে এক মুঠো ভাত চাইতে গিয়ে শুনতে হয়, তার দেহের বিনিময়ে সে খাবার পাবে তাকে? যে মেয়েটিকে ইজ্জত থাকার জন্য একখানা সাড়ে চাইতে গিয়ে শুনতে হয়, তার দেহের বিনিময়ে সে পাবে তাকে? যে মেয়েটি এই সমাজপতিদের হাত থেকে বাঁচার জন্যে একটি স্বাধীন দেশে সর্বক্ষণ খরগোশের মতো পালিয়ে বেড়াচ্ছে তাকে? জিজ্ঞেস করেন এমপি সাহেবকে কেন তাদেরকে বিতাড়িত করা হয়েছে, কেন সে আজ আমার ঘরে? অযথা আমাকে কেন জড়াচ্ছেন ভাই? এই স্লোগান মিছিলের আগে এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানতাম না। জানেন, আপনি সবই জানেন, এবং আমি যে সবকিছু জানি তাও আপনি জানেন। আর আমি জানি বলে আজ আমার বিরুদ্ধে এত স্লোগান মিছিল করানো হচ্ছে। আমি সবকিছু সমাধান করে দিচ্ছি।
ছবি, আমার স্যার, সালাম করো। স্যার, এই সমাজপতিরা যাকে কলঙ্কের অপবাদ দিয়ে সমাজ থেকে বিতাড়িত করেছে, আমি তাকে চিরসাথী করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। স্যার আমাকে ডেকেছেন? বসুন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। তুমি মেয়েটিকে বিয়ে করে অবশ্যই ভালো কাজ করেছ, আমি পরে সবই শুনেছি। কিন্তু রাজু, আমি তোমাকে এখান থেকে ট্রান্সফার করার জন্য উপর মহলে সুপারিশ করব। স্যার, তুমি এই থানা থেকে চলে যাও। স্যার, কারণটা জানতে পারি? তুমি তো জানো এলাকার লোকদের কাছে মেয়েটি বিতর্কিত। আমি জানি এটা ষড়যন্ত্র, কিন্তু একবার যখন তোমার বিরুদ্ধে মিছিল হয়েছে, তখন অ্যাডমিনিস্ট্রেশনের খাতিরে তোমার এখান থেকে চলে যাওয়াই উচিত। অবশ্যই চলে যাওয়া উচিত। আমার একটা অনুরোধ স্যার। বলো। স্যার, আমি এতদিন এই থানায় থেকেও হাবিব মার্ডার কেসটার কিছুই করতে পারিনি। এই অক্ষমতার জন্য আমি খুব কষ্ট পাচ্ছি। স্যার, শুধু এই কেসটার জন্য আমাকে কিছুদিন সময় দিন। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। সাধু বাবা, আমি যে ইহকাল পরকাল দুই হারাইছি। ইহকাল ক্ষণিকের, পরকাল অনাদি, তার অন্ত নাই, শেষ নাই। ইহকাল থেকে সঞ্চয় করে নিয়ে যেতে হয় পরকালে। আমার যে কোনো সঞ্চয় নাই, বড় একটা পাপের বোঝা আমার মাথায়। ইহকালের ভয়ে সেই পাপের বোঝা নামাইতে পারতেছি না। তুমি কি কোনো সত্যকে গোপন করেছো? মা, জীবনের ভয়ে আমি সত্য কথা বলতে পারতেছি না। তোমার মনের মধ্যে কোনো সত্য চাপা থাকলে খুলে বলো। আমরা ভগবানের তোমার মঙ্গল কামনা করব। বাবা, আমি কলেজের ছেলে হাবিবকে খুন করতে দেখেছি। কে খুন করেছে? কালু গুন্ডা। সে ভয় দিয়েছে, বললে আমার জিভ কেটে দিবে। আমি কি করব বাবা? এই মাটির দেহ পুরে ছাই হবে। এই দেহের ভয়ে তুই পরকাল হারাবি। তুই না, আমি কিভাবে মুক্তি পাবো বাবা? ওম শান্তি, ওম শান্তি। কিছু সময় চক্ষু বন্ধ করে ঈশ্বরকে স্মরণ কর, মুক্তির পথ বলে দেব। বাবু, ছবি? হ্যাঁ কাকা, আমরা। অমূল্য, ভয় নেই। ইহকাল আর পরকালের যে কথা বলেছি, এ কথা মিথ্যে না। মিথ্যে শুধু এইটুকু, আমরা আসল সাধু না। তোমার সমস্ত কথা এই টেপ রেকর্ডারে টেপ করেছি। বাবু, কোর্টে সত্যি কথা বলে দিও। বাবু, কোনো ভয় নেই, আমি আছি।
ওসি, তোমার এই হাতটা আমার সাথে বেয়াদবি করছে। এই হাতটা আমি কাইটা ফেলবো। বাবা, আমার জন্য দুঃখ করেন না। আমার যে কি শান্তি আপনি জানেন না বাজান। আমার ছবির একটা ধরাইতে পারছি। আপনি আমার ছবির দেখেন ছবি না স্যার, ছবির কাছ থেকে শুনেছেন ছবি আমেনা বেগমের মেয়ে নয়। স্বাধীনতা যুদ্ধের বছর ছবির মা, বাবা, ভাই সবাই মারা যায়। আমেনা বেগম সেই শিশু মেয়েটিকে নিয়ে নদী পার হয়ে যশোর জেলা থেকে এই জেলায় চলে আসে এবং এই উপজেলায় বসবাস করতে শুরু করে। ছবি বড় হলে ছবিকে দিয়ে আমেনা বেগম দেহ ব্যবসা শুরু করে। এই খুনের আসামি ওসি রাজু একজন অবিবাহিত চরিত্রহীন যুবক। তিনিও এক সময় ছবির সেই দেহ ব্যবসার একজন খরিদ্দার হয়ে যান। এই কথা জানাজানি হয়ে গেলে ছবিদের মহল্লা থেকে তাড়িয়ে দেওয়া হয়। ইওর অনার, লোক লজ্জা উপেক্ষা করে ওসি সাহেব বিতাড়িত ছবিদের তার ঘরে স্থান দেন এবং বিয়ে করেন। বিয়ে করাটাও ওসি সাহেবের একটি ভালো কর্ম। কিন্তু ইওর অনার, ওসি সাহেবের বিয়ের পরে আমেনা বেগমের একমাত্র রোজগারের পথ বন্ধ হয়ে যায়। তাই আমেনা বেগম এই বিয়েকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। ওসির ঘরের মধ্যে যে সোরাটি পাওয়া গেছে, ওই সোরা দিয়ে একদিন রাত্রে আমেনা বেগম ঘুমন্ত ওসিকে খুন করতে যায়। কিন্তু দুর্ভাগ্য আমেনা বেগমের, ওসি জেগে ওঠে এবং তার রিভলভার দিয়ে আমেনা বেগমকে গুলি করে হত্যা করে। ধন্যবাদ আমার বিচক্ষণ প্রতিপক্ষকে। আপনি ওকালতি ব্যবসা না করে উপন্যাস লিখলে আরো ভালো করতে পারতেন। সুন্দর একটি উদ্ভট গল্প তৈরি করার জন্য আপনাকে আরো ধন্যবাদ। ইওর অনার, উকিল সাহেব বসুন। ইওর অনার, আমেনা বেগমকে হত্যা করা অপরাধে আমাকে অপরাধী করা হয়েছে। অপরাধ আমি করেছি কিনা সে বিচার করবেন আদালত। বিচারের পূর্বে মহামান্য আদালত আমাকে অনুমতি দিলে আমার কিছু বলার ছিল। পারমিশন গ্রান্টেড। ইওর অনার, আমি বেগুনবাড়ি থানায় এসেই জানতে পারি স্থানীয় কলেজের ভিপি হাবিব খুন হয়েছে। ওই খুনের তদন্ত করতে গিয়ে নামে একজন নাপিতকে আমার সন্দেহ হয়েছিল সে এই খুন সম্পর্কে কিছু জানে, কারণ তার বাড়ির পাশেই হাবিব খুন হয়েছিল। ইওর অনার, কিন্তু সে কোনো শক্তিশালী মহলের চাপে তার মুখ খুলতে পারছিল না। আমি একদিন ছদ্মবেশে তাকে পরকালের ভয় দেখিয়ে তার কাছ থেকে খুনের নাম জানতে পারি এবং তার জবানবন্দি আমি রেকর্ড করে নেই। ইওর অনার, আমি অমূল্যের কাছ থেকে জানতে পারি কালো নাম করে একজন প্রফেশনাল গুন্ডা, যে স্থানীয় রাজনীতিবিদদের হাতিয়ার, সেই খুন করেছে হাবিবকে। অমূল্যর জবানবন্দির পরের দিন রাত থেকে হতভাগ্য অমূল্য নিখোঁজ হয়েছে। সম্ভবত তাকে মেরে ফেলা হয়েছে। আর আমার ঘরে এসে খুন করেছে আমার শাশুড়ি আমেনা বেগমকে। অথচ এই খুনের অপরাধ আজ আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ইওর অনার,
আদালতের বিচারে আমার শাস্তি হলে আমার কিছু করার নেই। আমি সুস্পষ্ট ভাষায় বলছি, এই খুনের পিছনে রয়েছে একজন নৈতিক নেতা। এইসব রাজনীতিবিদরা যদি তাদের চরিত্র না বদলায়, যদি তারা সত্যিকারের দেশপ্রেমিক না হয়, খুনি গুন্ডাদের যদি তাদের দল থেকে বহিষ্কার না করে, অপরাধীরা যদি শাস্তি না পায়, তাহলে এই দেশ চলতে পারে না। আমি যদি অপরাধ না করে শাস্তি পাই, আমার দুঃখ নেই। আজ প্রতিদিন খবরের কাগজ খুললে দেখা যায় কোন রাজধানী সন্ত্রাসী দেশটা ভরে গেছে। দেশের নিরীহ মানুষ আজ সন্ত্রাসীদের হাতে জিম্মি। অনেক অনেক রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, এই দেশটিকে বাঁচান, অসংখ্যদের শাস্তি দিন। ওসি সাহেব, এটা ঢাকার 0 পয়েন্ট নয়, এটা কোনো বক্তৃতার মঞ্চ নয়, এটা কোর্ট। ইওর অনার, এই মাত্র ওসি সাহেব হাবিব হত্যা সম্পর্কে যে নাতিদীর্ঘ বক্তৃতা দিলেন তা সর্বৈব মিথ্যা। তিনি বলেছেন হাবিবকে খুন করার সময় অমূল্য দেখেছিল, অথচ অমূল্য পরামানিক হাবিব হত্যার 1 বছর আগে তার ভিটে বাড়ি বিক্রি করে এই দেশ থেকে চলে গেছে। এই দলিল তার প্রমাণ। মহামান্য আদালতের কাছে দলিলটি পেশ করলাম। দলিল দেখে ওসি সাহেবের বর্ণনার সত্যতা যাচাই করে আমেনা বেগম হত্যার প্রকৃত আসামিকে শাস্তি প্রদান করে বিচার কার্য ত্বরান্বিত করতে আজ্ঞা হয়। মহামান্য আদালত। এই লোকটির নাম অমূল্য পরামানিক। সে কথা বলতে পারে না, কিন্তু তার লিখিত কিছু বক্তব্য আছে মহামান্য আদালত। অমূল্য, এই নিন হুজুর। আমি হাবিবকে খুন করতে দেখেছি, কালু হাবিবকে খুন করেছে। ওসি সাহেবের কাছে আমি সব বলেছি। এই কারণে কালু আমার চোখ তুলে দিয়েছে, জিব্বা কেটে নিয়েছে। এ কি অমূল্য নিজের লেখা? জি হুজুর। আপনি ওকে কোথায় পেলেন? হুজুর, আমাদের বাড়ি যশোর, মধুমতি নদীর ওপার। কিছুদিন আগে একদিন রাত্রে নদীর পাড়ে এই লোকটিকে রক্তাক্ত অবস্থায় পাই এবং আমাদের সদর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে সে ভালো হয়েও তার জিপ দেওয়ার ফলে কিন্তু ইশারায় কাগজ কলম চায়। কাগজ কলম দেওয়ার পরে সে ধীরে ধীরে এইসব লিখেছে এবং এও লিখেছে যে মরার আগে তাকে যেন অবশ্যই কোর্টে নেওয়া হয়। আমেনা বেগম হত্যা মামলার অভিযুক্ত আসামি বেগুনবাড়ি থানার ওসি রাজুর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে সসম্মানে বেকসুর খালাস দেওয়া হলো এবং তাকে স্বপদে পুনর্বহাল করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হলো। পাশাপাশি অত্র মামলার প্রকৃত আসামি এবং হাবিব হত্যার সাথে জড়িত সংশ্লিষ্ট সকল আসামিকে পুলিশ হেফাজতে আনার জন্য নির্দেশ দেওয়া হলো। অমূল্যর সিকিউরিটির প্রয়োজন আছে স্যার। অমূল্যকে আমি আমার বাসা রাখবো। ঠিক আছে, আগে থানায় চলো, আরো অনেক প্রোগ্রাম তৈরি করতে হবে। চেয়ারম্যান কোথায়? স্যার ঢাকা গেছে। সত্যি কথা বল। কইলাম তো স্যার, আমাকে এমপি সাহেব মন্ত্রী হইব তো, ওই জন্য গেছে।
কোথায়? বল কালো কোথায়? সত্যি করে বল শালা কালো। আমি আমার কথার বল খেলাপ করি না। তোমার এই হাতটা আমার সাথে বেয়াদবি করছে, বেয়াদবি। পিছন থেকে গুলি করে আমি মাইন্ড করলাম। বাংলাদেশের মানুষ কোথায়, তোমরা আমাদেরকে উদ্ধার করো। বাহাদুর চোখের রাত্রি থেকে আমাদেরকে বাঁচাও। কোথায় বিশ্ব মানবতা, আমাদেরকে বাঁচাও। দেখে যাও বাংলাদেশে একজন নতুন মানুষ কেমন করে জন্ম নিচ্ছে। আমার স্ত্রীকে বাঁচাও। আরে দুনিয়াতে কেউ কি নেই আমার স্ত্রীকে রক্ষা করে। আমি সারা জীবন পেয়েছি তোমার কাছে অনুরোধ, এ দেশের মানুষের কাছে অনুরোধ, আমার বাচ্চাটাকে যেন আমার মতো দরদ না হয়। ছবি 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 ছবি
খুন করেছি। আমি জানি এটা অপরাধ। এই অপরাধের শাস্তি আমি বুক পেতে নিয়েছি, কিন্তু কেন করতেন আমাকে খুন? আপনারা তা দেখেন, দেখলেন অনেক দাঙ্গা। আমার সেই সুন্দর দেশটি আপনারা করবেন। এই শিশুটি যেন সেই সুন্দর দেশের একজন সুন্দর নাগরিক হতে পারে। এই শিশুটি এখন পুলিশ অফিসার রহমানের ঘরে বড় হচ্ছে। রাজুর শেষ চিৎকার কি বাতাসের সাথে মিলিয়ে যাবে? আসুন আমরা সবাই মিলে রাজুর স্বপ্নের সেই সুন্দর দেশটিকে গড়ে তুলি।